নমস্কার, সিটিভিএনে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে এডুকেশন অনলাইন নিয়ে আমি ভাস্বতী। এবং প্রত্যেক দিন আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি এবং যেরকম বাংলা আলোচনা করি, ইংরেজি বিভিন্ন ভাষা নিয়েও আলোচনা করি এবং প্রত্যেকটা ভাষার ক্ষেত্রে গ্রামারটা জানা ভীষণভাবে জরুরি এবং অবশ্যই গ্রামারটা কিন্তু প্র্যাকটিসের ওপর ভীষণভাবে ডিপেন্ড করে। এবং এই অতিমারি পরিস্থিতিতে দাঁড়িয়ে যদিও পরবর্তীকালে পুজোর পর অর্থাৎ কালী পুজোর পর একটা সিদ্ধান্ত রয়েছে স্কুল খোলার, তবে ইতিমধ্যে রাজ্যে যেভাবে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে আগামী দিনে কি হবে তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। তাই আমাদের এই অনলাইন পড়াশোনাটা যেরকম চালিয়ে যেতে হবে সেভাবেই তোমাদের এই অনলাইন ক্লাসের পাশাপাশি সিটিভিএনের তরফে যে বিশেষ উদ্যোগ আমরা নিয়ে আসছি গত 1.5 বছর ধরে শুধুমাত্র তোমাদের জন্য। আজ যে বিষয় নিয়ে আলোচনা করা হবে, যেমনটা বলছিলাম, ইংলিশ এবং ইংলিশের গ্রামার নিয়ে আলোচনা করা হবে। 9-10 ক্লাস 9-10-এর গ্রামার নিয়ে আলোচনা করা হবে। ভয়েস চেঞ্জ ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ যারা সামনে মাধ্যমিক দেবে তাদের জন্য এই ভয়েস চেঞ্জ ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবং 9-10-এর গ্রামারটা জানাও কিন্তু ভীষণ দরকার। সেক্ষেত্রে দাঁড়িয়ে আজ যিনি রয়েছেন স্টুডিওতে, স্যার অসমঞ্জয় পাল। প্রথমেই স্যার, সিটিভিএনে আপনাকে অনেক অনেক স্বাগত। নমস্কার, শুভ বিজয়া শুভেচ্ছা। একেবারেই আপনাকেও শুভ বিজয় এবং দর্শকদের উদ্দেশ্য আর একবার শুভ বিজয়া। আজকে যে চ্যাপ্টারটা পড়ানো হবে সেই বিষয়ভিত্তিক তোমরা প্রশ্ন করবে, স্ক্রিনে যাওয়া নম্বরে সরাসরি ফোন করে স্যারের সাথে কথা বলতে পারো। স্যার, একেবারে ক্লাসে যাব আজকে। যে বিষয়টা প্রথমেই জানতে চাইবো যে গ্রামারটা যেরকমভাবে অনেকের ক্ষেত্রে পরবর্তীকালে অর্থাৎ 11-12-এর ক্ষেত্রে যেহেতু অনেকটা ভাস্ট ওয়েতে থাকে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে গ্রামারটা কিন্তু 9-10 থেকে অনেকটা ভিতটা শক্ত করা দরকার। কিভাবে এগোবে? বিষয়টা হচ্ছে সঠিকভাবে ইংরেজি পড়তে গেলে, বলতে গেলে বা লিখতে গেলে গ্রামার শেখাটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তো এই গ্রামারটা মাইনিউটলি যদি প্রত্যেকটা স্টুডেন্ট শুরু থেকে করতে পারে তাহলে পরবর্তী ক্ষেত্রে অর্থাৎ যখন তারা উচ্চ মাধ্যমিকের পর গ্র্যাজুয়েশন করবে বা তারপরে যখন তারা কম্পিটিটিভ ফিল্ডে যাবে চাকরির পরীক্ষা দেওয়ার জন্য, তো সেক্ষেত্রে কিন্তু গ্রামারটা ইংরেজির ক্ষেত্রে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আজকে আমি যে বিষয়টা পড়াবো সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। ক্লাস 7, 8, 9, 10 তো বটে, এবং পরবর্তীতে যখন তারা কম্পিটিটিভ সেকশনে যাবে সেক্ষেত্রেও কিন্তু এই ভয়েস চেঞ্জ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো যে বিষয়টা পড়ানো প্রথমে দরকার সেটা হলো ভয়েস চেঞ্জের বিষয়টা কি, অ্যাকচুয়ালি কীভাবে আমরা করব, নিয়মগুলো ঠিক কী কী। তো স্টার্ট করি। হ্যাঁ, একেবারে। ওকে, তো প্রথমে যেটা বলার, ভয়েস চেঞ্জে আমরা যেটা করে থাকি সেটা হলো অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসের পরিবর্তন, আবার কখনো কখনো প্যাসিভ থেকে অ্যাক্টিভ ভয়েসের পরিবর্তন। আর একটা ভয়েস থাকে যেটা হলো কোয়াসি প্যাসিভ ভয়েস, অর্থাৎ যার মধ্যে অ্যাক্টিভ এবং প্যাসিভ এই দুটো ভয়েসের গুণাগুণী বর্তমান থাকে। অ্যাক্টিভ ভয়েসটা কিভাবে আমরা করব না, সাধারণভাবে আমরা বাংলায় যেটাকে বলি কর্তৃবাচ্য, সেটাই হলো ইংরেজিতে অ্যাক্টিভ ভয়েস। অর্থাৎ এর গঠনটা হয় সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট, এই তিনটে জিনিস নিয়ে আমার তৈরি হয় অ্যাক্টিভ ভয়েস। প্যাসিভ ভয়েসে কি হয় না, অ্যাক্টিভ ভয়েসে যেটা আমার অবজেক্ট, প্যাসিভে হয়ে যায় সেটা আমার সাবজেক্ট। অ্যাক্টিভ ভয়েসে যেটা অবজেক্ট, প্যাসিভ ভয়েসে সেটা হয়ে যায় আমার সাবজেক্ট। তারপরে আসে একটা অক্সিলিয়ারি ভার্ব, অর্থাৎ সাহায্যকারী ক্রিয়া। এই অক্সিলিয়ারি ভার্বটা বি ভার্ব হতে পারে, আবার হ্যাভ ভার্বও হতে পারে। অক্সিলিয়ারি ভার্ব হলো, তারপর যে মেইন ভার্বটা থাকে, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে যে মেইন ভার্বটা থাকে সেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। অ্যাক্টিভ ভয়েসে যে মেইন ভার্বটা থাকবে সেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ V3 ফর্মটা হয়। আর অ্যাক্টিভ ভয়েসে যেটা সাবজেক্ট হিসেবে ছিল সেটা প্যাসিভ ভয়েসে হয়ে যাবে আমার অবজেক্ট। তাহলে কি দাঁড়ালো, অ্যাক্টিভটা আমার হচ্ছে নর্মাল সাবজেক্ট, দেন ভার্ব, দেন অবজেক্ট। প্যাসিভটা কি হচ্ছে, অবজেক্টটা সাবজেক্টে চলে আসছে, একটা অক্সিলারি ভার্ব আসছে, মেইন ভার্বটা পাস্ট পার্টিসিপল ফর্মে বসছে এবং তারপর অ্যাক্টিভের সাবজেক্টটা প্যাসিভে গিয়ে আমার অবজেক্ট হিসেবে বসছে। যদি আমি এরকম বলি আই প্লে ক্রিকেট, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট পেলাম আই, প্লে পেলাম ভার্ব, ক্রিকেট পেলাম অবজেক্ট। আই প্লে ক্রিকেট। তো এবার আমাকে দেখতে হবে সেন্টেন্সটা কোন টেন্সে রয়েছে, অর্থাৎ আই প্লে ক্রিকেট, দিস ইজ প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স।
তাহলে প্যাসিভ করার সময় কি করতে হচ্ছে, অবজেক্টটাকে সাবজেক্টে আনবো, অর্থাৎ ক্রিকেটকে আমি সাবজেক্টে আনবো, ক্রিকেট। যেহেতু ক্রিকেট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং প্রেজেন্ট টেন্স বললাম, তো অক্সিলারি ভার্ব হিসাবে আসবে ইজ, ক্রিকেট ইজ। দেন মেইন ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম, সাবজেক্ট অ্যাক্টিভ ভয়েসে ছিল আমার প্লে, প্লের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লে, প্লেড, প্লেড, অর্থাৎ ক্রিকেট ইজ প্লেড। এবার আসছে অ্যাক্টিভ ভয়েসে এটা সাবজেক্ট ছিল, প্যাসিভে সেটা অবজেক্ট হিসাবে আসবে, অর্থাৎ আইয়ের অবজেক্ট ফর্ম মি, ক্রিকেট ইজ প্লেড বাই মি। এই বাইটা একটা প্রিপোজিশন বসে সমন্বয় সাধন করার জন্য, অর্থাৎ সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে। তাহলে আই প্লে ক্রিকেট, এই অ্যাক্টিভ ভয়েসটার প্যাসিভ ফর্ম্যাটকে আমি পেলাম ক্রিকেট ইজ প্লেড বাই মি। এটা গেল ইনডেফিনাইট টেন্সের, অর্থাৎ প্রত্যেকটা আলাদা আলাদা টেন্সের ক্ষেত্রে কিন্তু ভয়েস চেঞ্জের নিয়মটা বদলায়। কিন্তু মেইন যে বিষয়টা, অর্থাৎ অবজেক্টটা সাবজেক্টে বসছে বা সাবজেক্টটা অবজেক্টে বসছে এবং অক্সিলারি ভার্ব থাকছে এবং মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, দিস ইজ দ্য বেসিক রুলস, এটা কিন্তু অপরিবর্তিত থাকছে। শুধু কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব এবং ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম, এই দুটোর মাঝখানে বসে বিং, BEING, এই দুটোর মাঝখানে বসবে বিং। আর পারফেক্ট টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাভ, হ্যাজ এবং হ্যাড বসছে, মেন ভার্বের পাস্ট পার্টিসিপল তো থাকছেই, এবং এই দুটোর মাঝখানে বসছে বিন, BEEN। এই দুটো হলো বেসিক চেঞ্জেস, মানে এই দুটো ইনক্লুড করতে হয় কন্টিনিউয়াস টেন্স এবং পারফেক্ট টেন্সের ক্ষেত্রে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। যদি আমি এরকম বলি আই অ্যাম প্লেয়িং ক্রিকেট, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা উদাহরণ, আই অ্যাম প্লেয়িং ক্রিকেট, অ্যাক্টিভ ভয়েসে আছে। প্যাসিভ করার সময় কি করব, ক্রিকেটটাকে সাবজেক্ট করব, অর্থাৎ ক্রিকেট, যেহেতু প্রেজেন্ট টেন্স থার্ড পারসন সিঙ্গুলার ইজ, ক্রিকেট ইজ। যেহেতু কন্টিনিউয়াস টেন্স রয়েছে আমি ইউজ করব বিং, ক্রিকেট ইজ বিং। মেইন ভার্ব ছিল প্লে, প্লের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লেড, ক্রিকেট ইজ বিং প্লেড বাই, সাবজেক্টটা অবজেক্ট হয়ে গেল, আইটা হয়ে গেল মি, ক্রিকেট ইজ বিং প্লেড বাই মি। দিস ইজ কন্টিনিউয়াস টেন্স। আই অ্যাম প্লেয়িং ক্রিকেট, অ্যাক্টিভ ভয়েসে চেঞ্জ হলো ক্রিকেট ইজ বিং প্লেড বাই মি। এবার আসি পারফেক্টে। কী হয় পারফেক্টটা করব, এই সেন্টেন্সটাকে যদি আমি পারফেক্টে লিখি, আই হ্যাভ প্লেড ক্রিকেট, আমি ক্রিকেট খেলেছি, অ্যাক্টিভ ভয়েস আই হ্যাভ প্লেড ক্রিকেট। প্যাসিভে করব কি, ক্রিকেটটাকে সাবজেক্টে আনবো, অর্থাৎ অবজেক্টটা সাবজেক্ট, ক্রিকেট বসলো। আয়ের জন্য আমরা অক্সিলারি হিসেবে পারফেক্ট টেন্সে হ্যাভ বসাই, যেহেতু ক্রিকেট থার্ড পারসন সিঙ্গুলার, সেক্ষেত্রে আর হ্যাভ বসবে না, ওখানে হয়ে যাবে হ্যাজ, ক্রিকেট হ্যাজ। পারফেক্ট টেন্সে আমরা কি আনবো, বিন, ক্রিকেট হ্যাজ বিন, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ আমার অ্যাক্টিভ ভয়েসে যে ভার্বটা ছিল সেটাই আমি বসিয়ে দেবো, কারণ পারফেক্ট টেন্সে আমরা জানি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটাই কিন্তু বসে। সো প্যাসিভের ক্ষেত্রে ক্রিকেট হ্যাজ বিন প্লেড, প্লেড ছিল অ্যাক্টিভে, সেটাই প্যাসিভে এলো প্লেড, ক্রিকেট হ্যাজ বিন প্লেড বাই, সাবজেক্টটা অবজেক্টে আসবে, অর্থাৎ আইটা হয়ে গেল মি, ক্রিকেট হ্যাজ বিন প্লেড বাই মি। এই যে তিনটে আমি নিয়ম বললাম, ইনডেফিনাইট, কন্টিনিউয়াস এবং পারফেক্ট, এই তিনটে হলো কিন্তু আমার বেসিক ফরম্যাট, অর্থাৎ পুরো ভয়েস চেঞ্জটা কিন্তু এই নিয়মের উপর বেস করেই দাঁড়িয়ে আছে, পুরো ভয়েস চেঞ্জটা এই তিনটে নিয়মের উপর বেস করে কিন্তু দাঁড়িয়ে আছে। এরপরে এর আনুষঙ্গিক বেশ কিছু নিয়ম থাকে যেগুলো এইগুলোর সঙ্গে রিলেটেড। যেমন এবার যেটা আমি বলবো সেটা হলো মোডাল প্যাসিভ। তাই এবার জানতে হবে মোডাল প্যাসিভ কোনগুলো, তার জন্য আমাকে যেটা দরকার সেটা হলো মোডাল অক্সিলারি। ইংরেজিতে 13খানা মোডাল অক্সিলারি রয়েছে। কি কি? শ্যাল, উইল, শুড, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, অট টু, ইউজড টু, নিড এবং ডেয়ার। এই 13খানা আমার মোডাল অক্সিলারি আছে। আমি আরেকবার রিপিট করছি, উইল, শ্যাল, উড, শুড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, অট টু, ইউজড টু, নিড, ডেয়ার। এই 13খানা মোডাল অক্সিলারি আছে। তাহলে এর নিয়মটা কি?
ভীষণ সিম্পল একটা নিয়ম, যে মোডালটা আমার অ্যাক্টিভ ভয়েসে থাকবে সেই মোডালটাকে আমি প্যাসিভ ভয়েসে ট্রান্সফার করে দেবো, মোডালের কোনো পরিবর্তন করব না। অর্থাৎ অ্যাক্টিভে যদি উইল থাকে, প্যাসিভেও কিন্তু আমাকে উইল বসাতে হবে। অ্যাক্টিভে যদি শ্যাল থাকে, প্যাসিভেও কিন্তু আমাকে শ্যাল বসাতে হবে। কখনোই উইলটাকে উড বা শ্যালটাকে শুড বা ক্যানটাকে কুড বা মেটাকে মাইট করব না। অধিকাংশ স্টুডেন্টের ক্ষেত্রে দেখা গেছে ন্যারেশনের সঙ্গে ভয়েস চেঞ্জের এই জায়গাটাতে গন্ডগোল করে দেয়। ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে কিন্তু উইলটা উড হতে পারে, ক্যানটা কুড হতে পারে, মেটা মাইট হতে পারে, শ্যালটা শুড হতে পারে, কিন্তু ভয়েস চেঞ্জের ক্ষেত্রে উইলটা উড যেরকম হবে না, শ্যালটাও তেমনি শুড হবে না, ক্যানটা কুড হবে না, আর মেটা মাইট হবে না। অর্থাৎ যেটা অ্যাক্টিভ ভয়েসে মোডাল হিসেবে থাকবে সেটাই ঠিক প্যাসিভ ভয়েসে আমার মোডাল হিসেবে ব্যবহার করতে হবে। অর্থাৎ উইলকে উইল হিসেবে রাখতে হবে, শ্যালকে শ্যাল, ক্যানকে কুড এবং মেয়েকে মাইট হিসেবেই রাখতে হবে, কোনো পরিবর্তন করা চলবে না। একটা উদাহরণ দেই, ধরো বলা হলো আই শ্যাল সলভ দিস প্রবলেম, আমি এই সমস্যাটা সমাধান করব। আই শ্যাল সলভ দিস প্রবলেম। সো এটা ফিউচার টেন্সে রয়েছে, আই শ্যাল সলভ। মোডাল হিসাবে আমি ব্যবহার করেছি শ্যাল, আই শ্যাল মোডাল, তারপরে আমি V1 ফর্ম হয় সলভ, অবজেক্ট হিসাবে দিস প্রবলেম। মজার বিষয়টা হলো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় মোডাল যেটা অ্যাক্টিভে ছিল সেটা তো প্যাসিভে বসছেই, এবং তারপরে যে মেইন ভার্বটা ছিল সেটার তো পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, সেটা আমি শুরুতেই বলেছিলাম সব ক্ষেত্রে পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। তো এই মোডাল এবং পাস্ট পার্টিসিপল ফর্ম এই দুটোর মাঝখানে বসবে বি, বিই, দিস ইজ দ্য মাদার ফর্ম অফ বি ভার্ব বি। আমরা কন্টিনিউয়াসে পেয়েছিলাম বিং, পারফেক্টে পেয়েছিলাম বিন, এবং মোডালে পেলাম বি। তাহলে আই শ্যাল সলভ দিস প্রবলেম, এটা যদি আমার অ্যাক্টিভ ভয়েস থাকে তো প্যাসিভে আমি কি করব, দিস প্রবলেমকে সাবজেক্ট করব, দিস প্রবলেম, শ্যালটা শ্যালের মতোই বসিয়ে দেব, দিস প্রবলেম শ্যাল, তারপরে বসাবো আমি বি, দিস প্রবলেম শ্যাল বি। মেইন ভার্ব ছিল সলভ, যার পাস্ট পার্টিসিপল ফর্ম সলভড, দিস প্রবলেম শ্যাল বি সলভড। বাই সাবজেক্ট হিসেবে ছিল আই, যেটা অ্যাক্টিভ ভয়েসে, প্যাসিভে ওটা অবজেক্ট হয়ে যাবে, অর্থাৎ বাই মি, দিস প্রবলেম শ্যাল বি সলভড বাই মি। এখানে একটা বিষয় বলার, শ্যাল বা উইলের ক্ষেত্রে সাবজেক্ট আমার যেটা থাকবে সেটা অনুযায়ী আমি পরিবর্তন করতে পারি। যদি আমি নাও পরিবর্তন করি তাহলেও কিন্তু খুব একটা অসুবিধে হবে না। তার মানে এখানে দেখো আমি যে সেন্টেন্সটা বললাম, দিস প্রবলেম শ্যাল বি সলভড বাই মি, এখানে দিস প্রবলেমের সঙ্গে সেলফটা একটু অকওয়ার্ড শুনতে লাগছে। আমি যদি মনে করি ওখানে শ্যালের পরিবর্তে উইল বসাবো, আমি কিন্তু ইজিলি বসাতে পারি, সেক্ষেত্রে আমার উত্তরটা ভুল হবে না। তাহলে দিস প্রবলেম উইল বি সলভড বাই মি, তো শ্যাল বি সলভড বাই মি বা উইল বি সলভড বাই মি, বোথ আর কারেক্ট। কিন্তু যদি আমি এটা করতাম শ্যালটাকে শুড, দিস প্রবলেম শুড বি সলভড বাই মি, তাহলে কিন্তু আমার উত্তরটা ভুল হয়ে যেত। আবার দিস প্রবলেম উড বি সলভড বাই মি, এটাও যদি করতাম তাহলে কিন্তু উত্তরটা আমার ভুল হয়ে যেত। অর্থাৎ শ্যাল বা উইল এটা আমরা সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন করতে পারি। যদি আমি এরকম বলি এই সেন্টেন্সটাকে আমি শ্যাল বা উইলের পরিবর্তে যদি আমি ক্যান দিয়ে বলি, আই ক্যান সলভ দিস প্রবলেম, তাহলে একই রকমভাবে বলতে পারি দিস প্রবলেম ক্যান বি সলভড বাই মি। দেখো এখানে কিন্তু ক্যানটা কুড হলো না, এটা নর্মাল প্রেজেন্ট টেন্সে হলো মোডাল অক্সিলারি দিয়ে, দিস প্রবলেম ক্যান বি সলভড বাই মি, ক্যান মোডাল অক্সিলারি, বি এবং মেন ভার্বের থার্ড ফর্ম সলভ, সলভড সলভড, দিস প্রবলেম ক্যান বি সলভড বাই মি। এটা হলো বেসিক ফর্ম অফ মোডাল অক্সিলারি। এরপরে যেটা থাকে সেটা হলো ইনফিনিটিভ, অর্থাৎ 2 প্লাস V1, ইনফিনিটিভ। অ্যাক্টিভ ভয়েসে ফরম্যাট থাকে 2 প্লাস V1, প্যাসিভ ভয়েসে ওটা হয়ে যায় 2 প্লাস B প্লাস V3, 2 প্লাস B প্লাস V3। কীরকমভাবে ফরম্যাট থাকে, অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট, একটা অক্সিলারি ভার্ব, দেন ইনফিনিটিভ, দেন অবজেক্ট। এটা হলো আমার ফরম্যাট। যেমন ধরো এরকম বলা হলো আই হ্যাভ টু সেল দিস হাউস, আই হ্যাভ টু সেল দিস হাউস, আই হ্যাভ টু সেল, টু সেল, এই যে 2 প্লাস V1, দিস ইজ ইনফিনিটিভ, আই হ্যাভ টু সেল দিস হাউস, আমাকে এই বাড়িটা
বিক্রি করতে হবে। এটা হলো অ্যাক্টিভ ফরম্যাট। প্যাসিভে কিভাবে করব? কমন নিয়ম, অবজেক্টটাকে সাবজেক্টে আনবো, দিস হাউস বসিয়ে দিলাম। দেখো আয়ের পরে হ্যাভ বসেছে, তাহলে দিস হাউসের জন্য আমরা কিন্তু হ্যাভ বসাতে পারবো না, যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে সেক্ষেত্রে আমাকে হ্যাজ বা হ্যাভের সাহায্য নিতে হবে। সো আয়ের জন্য যদি হ্যাভ হয় তাহলে দিস হাউসের জন্য হবে হ্যাজ, দিস হাউস হ্যাজ। ওখানে ছিল ইনফিনিটিভটা টু সেল, তাহলে ইনফিনিটিভটা প্যাসিভ ভয়েস কি এলো? টু প্লাস বি প্লাস ভি থ্রি, অর্থাৎ দিস হাউস হ্যাজ টু বি সোল্ড, দিস হাউস হ্যাজ টু বি সোল্ড বাই, সাবজেক্টটা অবজেক্টে আসছে অর্থাৎ আইটা চেঞ্জ হয়ে আসবে মি, দিস হাউস হ্যাজ টু বি সোল্ড বাই মি। এই যে জায়গাটা আছে ইনফিনিটিভে টু প্লাস বি প্লাস ভি থ্রি, এই জায়গাটায় স্টুডেন্টদের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়। অর্থাৎ তারা কি করে, ওই টু এর পরে আমরা জানি সবসময় ভি ওয়ান ফর্ম বসে, ওই ভি ওয়ান ফর্মটা দেখে তারা কিন্তু ভি থ্রি ফর্মটাকে চেঞ্জ করে না। যদি তোমরা মাল্টিপল চয়েসে কখনো এরকম পাও, দেখবে একটা অপশান কিন্তু থাকবে ভি ওয়ান দিয়ে, আরেকটা থাকবে ভি থ্রি দিয়ে, আরেকটা থাকবে বি প্লাস ভি থ্রি। সবসময় জানবে ইনফিনিটিভ দিয়ে ভয়েস চেঞ্জ দিলে টু এর পরে বি অবশ্যই বসবে এবং তারপরে কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা বসবে, তা না হলে কিন্তু ইনফিনিটিভের ভয়েস চেঞ্জ কখনোই সম্ভব হয় না। অর্থাৎ সাবজেক্ট, এই অবজেক্টটা সাবজেক্ট হিসেবে বসলো, দেন সাবজেক্ট ওয়াইজ অক্সিলিয়ারি ভার্ব বসলো, দেন ইনফিনিটিভের চেঞ্জ হলো টু প্লাস বি প্লাস ভি থ্রি, দেন সাবজেক্টটা অবজেক্টে চলে এলো, অর্থাৎ এখানে যেটা আমি করেছিলাম আই, ওটা হয়ে গেল বাই মি, দিস হাউস হ্যাজ টু বি সোল্ড বাই মি। এতক্ষণ যে আমি সেন্টেন্সগুলো নিয়ে আলোচনা করলাম সেটা হলো গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, অর্থাৎ সাধারণ বিবৃতিমূলক বাক্য। সেন্টেন্স ওয়াইজ অনেক সময় কি হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্সেরও ভয়েস চেঞ্জ থাকে, অনেক সময় ইম্পারেটিভ সেন্টেন্সেরও ভয়েস চেঞ্জ থাকে, বা অপটেটিভেরও কিন্তু ভয়েস চেঞ্জ থাকে। এক্ষেত্রে একটি জিনিস মনে রাখতে হবে, আমি দেখো টেন্স ওয়াইজ যখন দেখালাম ইনডেফিনিট দেখিয়েছি, কন্টিনিউয়াস দেখিয়েছি, পারফেক্ট দেখিয়েছি, দেখায়নি পারফেক্ট কন্টিনিউয়াস। মনে রাখতে হবে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কিন্তু কোনো ভয়েস চেঞ্জ হয় না, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কোনো ভয়েস চেঞ্জ হয় না, শুধুমাত্র ইনডেফিনাইট, কন্টিনিউয়াস এবং পারফেক্ট টেন্সেরই ভয়েস চেঞ্জ হয়ে থাকে। এবার যেটা দেখাবো সেটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করব। ইন্টারোগেটিভ সেন্টেন্স সাধারণত দু ধরনের হয়ে থাকে, একটা WH ওয়ার্ড দিয়ে, অর্থাৎ যার উত্তরটা সাধারণভাবে আসবে, আর একটা ইয়েস নো আনসার, অর্থাৎ অক্সিলিয়ারি ভার্ব দিয়ে যে প্রশ্ন করা হচ্ছে, যার উত্তরটা আইদার ইয়েস হতে পারে অথবা নো হতে পারে। দুটোর ক্ষেত্রে নিয়ম অলমোস্ট সেম, শুধু বেসিক জিনিসটা হলো WH। এক্ষেত্রে মনে রাখতে হবে অ্যাক্টিভ ভয়েসে WH ওয়ার্ড হিসেবে যদি হু থাকে তাহলে প্যাসিভে চেঞ্জ হয় বাই হুম। অ্যাক্টিভে WH ওয়ার্ড হিসেবে যদি হু থাকে তাহলে প্যাসিভে হয়ে যাবে বাই হুম। অ্যাক্টিভে যদি WH ওয়ার্ড হিসেবে হোয়ার থাকে তাহলে প্যাসিভে হয়ে যাবে ফ্রম হোয়ার। এই দুটো WH ওয়ার্ড বাদে বাকি সমস্ত WH ওয়ার্ড অ্যাক্টিভে যা ছিল প্যাসিভেও ঠিক সেম থাকবে, কোনো পরিবর্তন হবে না। অ্যাক্টিভে যদি হু থাকে তাহলে প্যাসিভে হবে বাই হুম, অ্যাক্টিভে যদি হোয়ার থাকে দেন প্যাসিভে হবে ফ্রম হোয়ার। এই দুটো ছাড়া বাকি সমস্ত WH ওয়ার্ড অ্যাক্টিভ ভয়েসে যা ছিল প্যাসিভেও ঠিক একই রকম থাকবে, কোনো পরিবর্তন হবে না। একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। যখন বলা হলো হু ডিড দিস, কে এটা করেছিল, হু ডিড দিস, অ্যাক্টিভ ভয়েস। প্যাসিভে কি চেঞ্জ করব আমরা শিখলাম, হু চেঞ্জ হয় বাই হুম, তাহলে আমি বাই হুম বসাই, বাই হুম। এবার আমি দেখব কোন টেন্সে আমাকে অ্যাক্টিভ ভয়েসটা দেওয়া হয়েছে, ডিড, অর্থাৎ কি না পাস্ট ইনডেফিনাইট টেন্স, হু ডিড ইট। তো WH ওয়ার্ডটা বসালাম বাই হুম, দেন অক্সিলারি ভার্ব, ইটের জন্য অক্সিলারি ভার্ব হিসেবে আসবে পাস্ট টেন্সের ওয়াজ, বাই হুম ওয়াজ। অবজেক্টটা সাবজেক্টে এলো ইট, বাই হুম ওয়াজ ইট। এইখানে দেখো যেটা অক্সিলারি ভার্ব আমার অ্যাক্টিভে ছিল সেটাই কিন্তু মেইন ভার্বের কাজ করছে, অর্থাৎ ডিড। তার মানে আমরা কি শিখেছিলাম,
মেইন ভার্বটা সবসময় পাস্ট পার্টিসিপাল ফর্ম অর্থাৎ V3 ফর্মে বসবে। তাহলে বাই হুম, ওয়াজ, ইট, ডিডের থার্ড ফর্ম ডান। বাই হুম, ওয়াজ, ইট, ডান। শেষে কিন্তু অবশ্যই জিজ্ঞেস চিহ্নটা দিতে হবে। এই জায়গাটাতেও স্টুডেন্টরা একটু গন্ডগোল করে ফেলে ন্যারেশন চেঞ্জের সঙ্গে ভয়েস চেঞ্জের। কারণ ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা ইনডাইরেক্ট স্পিচে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম হয়ে যায়, কিন্তু ভয়েস চেঞ্জের ক্ষেত্রে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা প্যাসিভ ভয়েসে ইন্টারোগেটিভ হিসেবেই থাকে, সেটা কিন্তু অ্যাসার্টিভে ট্রান্সফর্ম হয় না। অর্থাৎ ফুল স্টপ বসবে না, সেখানে বসবে জিজ্ঞেস চিহ্ন। বাই হোম, ওয়াজ, ইট, ডান, শেষে অবশ্যই জিজ্ঞেস চিহ্ন দিতে হবে। এবার আমি যদি ইয়েস নো আনসার দিয়ে করি, অর্থাৎ কিনা অক্সিলারি ভার্ব দিয়ে যদি আমি শুরু করি, তাহলে কীরকম দেখতে হবে। ধরো বলা হলো, আর ইউ রাইটিং দিস স্টোরি? তুমি কি এই গল্পটা লিখছো? আর ইউ রাইটিং দিস স্টোরি? দেখো অক্সিলারি ভার্ব আর দিয়ে শুরু হয়েছে, তার মানে এর উত্তরটা আমার কি হতে পারে? আইদার ইয়েস অর নো, হ্যাঁ আমি লিখছি অথবা না আমি লিখছি না। তার মানে এটা হলো আমার ইয়েস নো কোশ্চেন ক্যাটাগরি, অর্থাৎ অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হচ্ছে। এক্ষেত্রে আমার কিভাবে করব? আর ইউ রাইটিং দিস স্টোরি? সো এখানে আমার অবজেক্টটা রয়েছে দিস স্টোরি। তাহলে আর ইউ অর্থাৎ ইউ এর জন্য আমি অক্সিলারি ভার্ব হিসেবে কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করেছি আর, কিন্তু যখনই এটা আমি সাবজেক্ট হিসেবে ব্যবহার করব দিস স্টোরি, তখন কিন্তু আর বসাতে পারবো না কন্টিনিউয়াস টেন্সে। দিস স্টোরির জন্য বসবে ইজ, অর্থাৎ আমার উত্তরটা শুরু হবে ইজ দিয়ে। ইজ দিস স্টোরি বসিয়ে দিলাম, ইজ দিস স্টোরি। কন্টিনিউয়াস টেন্সে আমরা শিখেছিলাম বিং যোগ হয়, ইজ দিস স্টোরি বিং। মেইন ভার্বটা ছিল রাইটিং, অর্থাৎ রাইট। রাইটের পাস্ট পার্টিসিপাল ফর্ম রাইট, রোট, রিটেন। তাহলে ইজ দিস স্টোরি বিং রিটেন বাই, সাবজেক্ট হিসেবে ওখানে ব্যবহার করেছিলাম ইউ, এখানেও কিন্তু অবজেক্টে চলে আসছে ইউ। তাহলে ইজ দিস স্টোরি বিং রিটেন বাই ইউ, অবশ্যই শেষে জিজ্ঞেস চিহ্ন দিতে ভুলবো না। তাহলে কি বোঝা গেল ইন্টারোগেটিভ সেন্টেন্সটায়? যে WH যদি থাকে তাহলে WHটা রিমেনিং থাকছে, যেরকম WH আমরা অ্যাক্টিভ ভয়েসে ব্যবহার করেছি সেটাই আমি প্যাসিভে রাখছি, এক্সেপ্ট হু এবং হোয়ার। হুটা চেঞ্জ হয় বাই হুম, হোয়ারটা চেঞ্জ হয় ফ্রম হোয়ার। আর যদি অক্সিলারি ভার্ব দিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েসে যেটা অবজেক্ট ছিল সেটা সাবজেক্ট হিসেবে যখন বসছে, তার জন্য যে অক্সিলারি ভার্বটা হয় অ্যাকর্ডিং টু সাবজেক্ট সেটা আমরা বসাচ্ছি, এবং তারপরে অবজেক্টটাকে সাবজেক্ট, মেইন ভার্বের থার্ড ফর্ম, দেন অবজেক্ট। কন্টিনিউয়াসের ক্ষেত্রে বিং, পারফেক্ট যদি হয় সেক্ষেত্রে বিন, এবং মডাল যদি থাকে সেক্ষেত্রে আমরা বি ব্যবহার করব, এবং শেষে অবশ্যই জিজ্ঞেস চিহ্ন দিতে ভুলবো না। এই গেল ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবার আমি বলবো ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ কিনা যেগুলো আদেশ, উপদেশ, অনুরোধ এই রকম সেন্স বোঝায়, সেগুলোকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলি। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে খুব সাধারণ দুটো নিয়ম আছে। এক্ষেত্রে দু ধরনের সেন্টেন্স হয়। একটা সেন্টেন্স শুরু হয় ডাইরেক্ট ভার্ব দিয়ে, আরেকটা সেন্টেন্স কোনো রিকোয়েস্ট টোনে, যেমন প্লিজ হতে পারে বা কাইন্ডলি হতে পারে, এই সমস্ত ওয়ার্ডগুলো দিয়ে শুরু হয়। অর্থাৎ অর্ডার টোনে একটা শুরু হয় আর একটা রিকোয়েস্ট টোনে শুরু হয়। তো অর্ডার টোনের ক্ষেত্রে আমরা কীভাবে করবো আর রিকোয়েস্ট টোনের ক্ষেত্রে আমরা কীভাবে করবো, সেটা একটা খুব সিম্পল নিয়ম আছে। যেমন ধরো যদি কোনো সেন্টেন্স প্লিজ বা কাইন্ডলি দিয়ে শুরু হয়, তাহলে স্বভাবতই আমরা বুঝতে পারছি প্লিজ বা কাইন্ডলি দিয়ে শুরু হলে সেটা আমরা খুব সফট সেন্সে আমরা ধরি, অর্থাৎ সেটা রিকোয়েস্ট টোনে আমরা ব্যবহার করি। ধরো এরকম যদি বলা হয় প্লিজ ওপেন দ্য গেট, দয়া করে গেটটা খোলো। এই প্লিজ ওপেন দ্য গেট এটা আমার অ্যাক্টিভ ভয়েসের এক্সাম্পল। প্যাসিভ ভয়েসে করার জন্য আমায় কী করতে হবে? প্লিজটাকে কিন্তু আমি প্যাসিভ ভয়েসে আর ব্যবহার করতে পারবো না। একই রকমভাবে প্লিজের পরিবর্তে যদি আমি কাইন্ডলি কথাটা বসাই, অর্থাৎ কাইন্ডলি ওপেন দ্য গেট, সেক্ষেত্রে কাইন্ডলিটাকেও কিন্তু আমি প্যাসিভ ভয়েসে ব্যবহার করতে পারবো না। এই প্লিজ বা কাইন্ডলি এরা প্যাসিভ ভয়েসে চেঞ্জ হয়ে যায় ইউ আর রিকোয়েস্টেড টু। মনে রাখতে হবে প্লিজ বা কাইন্ডলি যদি অ্যাক্টিভ ভয়েসে থাকে সেটা প্যাসিভ ভয়েসে ট্রান্সফর্ম হয়ে যায় ইউ আর রিকোয়েস্টেড টু। বসিয়ে দিলাম। এবার
অ্যাক্টিভ ভয়েসে রিমেনিং যে পার্টটা পড়ে রইল অর্থাৎ ওপেন দ্য গেট, সেটাই কিন্তু প্যাসিভ ভয়েসে কোনো রকম পরিবর্তন ছাড়াই বসে যাবে। অর্থাৎ ইউ আর রিকোয়েস্টেড টু ওপেন দ্য গেট, ইউ আর রিকোয়েস্টেড টু ওপেন দ্য গেট, এটা হলো আমার প্যাসিভ ভয়েসের এক্সাম্পল। এই সেন্টেন্সটাকে যদি আমি অর্ডার টোনে ইউজ করি, অর্থাৎ ওপেন দ্য গেট, প্লিজ বা কাইন্ডলিটাকে এখানে আমি আর দিলাম না, ওপেন দ্য গেট, এক্ষেত্রে আমি দুভাবে করতে পারি। প্রথমত ইউ আর টোল্ড টু, অর্থাৎ রিকোয়েস্টের ক্ষেত্রে কি বসিয়েছিলাম, ইউ আর রিকোয়েস্টেড টু, আর এক্ষেত্রে যেহেতু প্লিজ বা কাইন্ডলি নেই সেক্ষেত্রে আমি বসাতে পারি ইউ আর টোল্ড টু, তারপরে যা আছে সেটা বসিয়ে দিতে পারি ওপেন দ্য গেট, ইউ আর টোল্ড টু ওপেন দ্য গেট। এটা হলো একটা ফর্মুলা। সেকেন্ড ফর্মুলা আমি কি করতে পারি, লেট, অর্থাৎ লেট দিয়ে আমি শুরু করতে পারি। লেটের নিয়ম হচ্ছে প্যাসিভ ভয়েসের শুরু হচ্ছে লেট দিয়ে, অ্যাক্টিভ ভয়েসের যেটা অবজেক্ট সেটা চলে আসবে লেটের পাশে, লেট দ্য গেট। মনে রাখতে হবে লেট যদি থাকে এর সঙ্গে কিন্তু সবসময় বি ফরম্যাটটা বসে, কোনো অক্সিলারি ভার্ব বসে না, বসবে শুধুমাত্র বি ফরম্যাটটা, অর্থাৎ মাদার ফর্মটা, লেট দ্য গেট বি। এবার আসবে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ মেইন ভার্বটা ছিল আমার ওপেন, ওপেনের পাস্ট পার্টিসিপল ফর্ম ওপেনড, লেট দ্য গেট বি ওপেনড। তাহলে ইম্পারেটিভে আমরা দুভাবে করতে পারি, একটা প্লিজ বা কাইন্ডলি থাকলে ইউ আর রিকোয়েস্টেড টু, আদারওয়াইজ আমরা করতে পারি ইউ আর টোল্ড টু অথবা লেট দিয়ে। তবে এক্ষেত্রে মাথায় রাখতে হবে লেট দিয়ে করাটাই কিন্তু সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে, তার কারণ সেন্টেন্সটা রিকোয়েস্ট টোন থাকলে তো আমরা বুঝতে পারবোই, বাকিটা কখনো কখনো সেটা অ্যাডভাইস টোনে থাকতে পারে, কখনো কখনো সেটা অর্ডার টোনে থাকতে পারে, কখনো কখনো সেটা সাজেশন বা কখনো কখনো প্রপোজাল, এই রকম টোন থাকতে পারে। যদি তোমরা এক্স্যাক্ট টোনটা বুঝতে না পারো সেক্ষেত্রে কিন্তু প্রপার ভার্বটা তোমরা চুজ করতে পারবে না। সেক্ষেত্রে টোল্ডটা না দিয়ে লেট দিয়ে করাটাই কিন্তু বুদ্ধিমানের কাজ হবে, কারণ লেট দিয়ে করলে সেন্টেন্সটা শুনতে যেমনি ভালো লাগে তেমনি টিচারদের যারা খাতা দেখবেন তারাও কিন্তু বিষয়টা বুঝতে পারবে যে তুমি উত্তরটা সঠিকভাবে লিখতে পারছো। মেইন জায়গাটা হচ্ছে লেটের সঙ্গে কোনো অক্সিলারি ভার্ব বসে না, সেখানে কিন্তু বি বসে, এই জায়গাটাকে খেয়াল রাখতে হবে। লেট আমরা পেলাম প্যাসিভের ক্ষেত্রে। কখনো কখনো দেখা যায় লেট কিন্তু অ্যাক্টিভ ভয়েসেও ব্যবহার করা হয়, সেক্ষেত্রে ঘাবড়ানোর কোনো কারণ নেই। লেট যেরকম অ্যাক্টিভ ভয়েসে রয়েছে সেরকমভাবে লেটটা কোনো পরিবর্তন ছাড়াই প্যাসিভ ভয়েসেই বসবে। যেমন ধরো যদি এরকম বলা হয় লেট মি সলভ দিস প্রবলেম, আমাকে এই সমস্যাটা সমাধান করতে দেওয়া হোক, দেখো লেট দিয়ে শুরু হয়েছে, তারপরে অবজেক্ট বসেছে লেট মি, কারণ সাবজেক্ট হিসাবে এখানে আই বসে না, কারণ লেটের পরে যদি কোনো প্রোনাউন বসে সেটা সবসময় অবজেক্ট ফরম্যাটেই বসে, কিন্তু উজ্জ্ব থাকছে এটা সাবজেক্ট হিসেবে আই। সলভ দিস প্রবলেম, প্রবলেমটাকে সলভ করতে দেওয়া হোক, সো এই সেন্টেন্সের মধ্যে অবজেক্ট কিন্তু দিস প্রবলেম। তাহলে লেট যেহেতু অ্যাক্টিভ ভয়েসে শুরু করেছে সেন্টেন্সটা, প্যাসিভেও কিন্তু আমার লেটটা দিয়েই সেন্টেন্সটাকে শুরু করতে হবে, অর্থাৎ শুরু হচ্ছে লেট দিয়ে, বসালাম লেট। অ্যাক্টিভে যেটা অবজেক্ট ছিল অর্থাৎ দিস প্রবলেম, সেটা এবার লেটের পাশে বসে যাবে অ্যাজ এ সাবজেক্ট হিসেবে, লেট দিস প্রবলেম। লেট দিয়ে শুরু হলে আমরা একটু আগে শিখলাম কি বসবে, বি, কোনো অক্সিলারি ফর্ম বসে না, শুধু মাদার ফর্মটা বসে যায় বি, লেট দিস প্রবলেম বি। মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ সলভের পাস্ট পার্টিসিপল ফর্ম সলভড, লেট দিস প্রবলেম বি সলভড বাই মি। এখানে কিন্তু মিটা চেঞ্জ হয়ে আই বসবে না, কারণ কখনোই আই অবজেক্ট হিসেবে বসতে পারে না। যেহেতু লেটের পরে প্রোনাউন থাকলে সেটা সবসময় অবজেক্ট হিসেবে বসে, তাই সেই অবজেক্টটাকেই কিন্তু আমি প্যাসিভে তুলে বসিয়ে দেবো, অর্থাৎ লেট দিস প্রবলেম বি সলভড বাই মি। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে লেট শুধুমাত্র যে প্যাসিভ ভয়েসে বসবে তা নয়, লেট দিয়ে কিন্তু অ্যাক্টিভ ভয়েসও শুরু হতে পারে, সেক্ষেত্রে ইনট্যাক্ট থাকবে লেটটা, প্যাসিভ ভয়েসেও কোনো পরিবর্তন হবে না। এক্ষেত্রে মাথায় রাখতে হবে লেটের পরে যদি কোনো প্রোনাউন থাকে সেটা কিন্তু সবসময় অবজেক্ট ফর্মেই বসবে, নাউন থাকলে
যেরকম নাউন আমরা বসাই সেরকমভাবে বসাতে পারি, কিন্তু প্রোনাউনের ক্ষেত্রে কিন্তু সেটা অবজেক্ট ফর্মে বসবে, কখনোই সাবজেক্ট ফর্মে বসবে না। এই আমার তিনটে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং ইম্পারেটিভ সেন্টেন্সের ভাগ আলোচনা করলাম অ্যাকর্ডিং টু টেন্স। এবার আমি যেটা বলতে যাব সেটা হলো যদি ডাইট্রানজিটিভ ভার্ব থাকে, অর্থাৎ যদি ভার্বের পরে দুটো অবজেক্ট থাকে, সেক্ষেত্রে আমরা কি করব। অর্থাৎ যদি আমি সেন্টেন্সে এরকম বলি, মাই ফাদার গেভ মি আ পেন, মাই ফাদার গেভ মি এ পেন। এই সেন্টেন্সে দেখো সাবজেক্ট হিসেবে রয়েছে মাই ফাদার, গেভ প্রিন্সিপাল ভার্ব, পাস্ট টেন্সের ভার্ব, মি ফার্স্ট অবজেক্ট, এ পেন সেকেন্ড অবজেক্ট। মাই ফাদার গেভ মি এ পেন ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যাক্টিভ ভয়েস। কনফিউশন হচ্ছে এবার আমি কীভাবে প্যাসিভ ভয়েসটা স্টার্ট করব। যেহেতু দুটো অবজেক্ট, মনে রাখতে হবে যদি ডাইট্রানজিটিভ ভার্ব হয়, অর্থাৎ ভার্বের পেছনে যদি দুটো অবজেক্ট থাকে, যে কোনো একটা অবজেক্টকে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি। অর্থাৎ আমি মিকেও সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি, আবার এ পেনকেও কিন্তু সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি। তাহলে যে কোনো একটাকে আমি সাবজেক্ট হিসেবে ব্যবহার করব। এ পেন, যদি আমি এ পেনটাকে সাবজেক্ট হিসেবে বলি, এ পেন পাস্ট টেন্সে ছিল, মাই ফাদার গেভ পাস্ট টেন্সে ছিল। অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করব ওয়াজ, এ পেন ওয়াজ। মেন ভার্বে থার্ড ফর্ম ছিল গেভ, গেভের থার্ড ফর্ম গিভেন, এ পেন ওয়াজ গিভেন। কাকে দেওয়া হয়েছে? টু মি, আমাকে। এ পেন ওয়াজ গিভেন টু মি, দেন সাবজেক্টটা আসবে অবজেক্ট বাই মাই ফাদার। এ পেন ওয়াজ গিভেন টু মি বাই মাই ফাদার। এই ক্ষেত্রে লক্ষ্য করে দেখো, অ্যাক্টিভ ভয়েস যে মিটা যেরকম অবজেক্ট হিসেবে ব্যবহার করেছি, প্যাসিভেও কিন্তু মিটাকে আমি অবজেক্ট হিসেবেই রেখে দিয়েছি। এই অবজেক্টটাকে বলা হয় রিটেইনড অবজেক্ট, RETAINED, রিটেইনড অবজেক্ট, অর্থাৎ অপরিবর্তিত একটি অবজেক্ট। অ্যাক্টিভ ভয়েসে যদি দুটো অবজেক্ট থাকে, প্যাসিভ ভয়েসে দুটো অবজেক্টকে তো আর সাবজেক্ট করা যাবে না, যে কোনো একটাকে সাবজেক্ট করতে হয়, আরেকটা অবজেক্ট হিসেবেই থাকে। তো যে অবজেক্টটা অবজেক্ট হিসেবে থাকছে সেটাকে আমরা বলছি রিটেইনড অবজেক্ট। যে সেন্টেন্সটা আমি দিয়েছিলাম, মাই ফাদার গেভ মি আ পেন, এখানে এ পেনটাকে আমি সাবজেক্ট হিসেবে ব্যবহার করেছি। এবার আমি আইটাকে অর্থাৎ মিটাকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করব, অর্থাৎ আই ওয়াজ, আইয়ের পরে পাস্ট টেন্সের অক্সিলারি ভার্ব ওয়াজ, আই ওয়াজ গিভেন, মেন ভার্বের থার্ড ফর্ম, আই ওয়াজ গিভেন এ পেন বাই মাই ফাদার, আই ওয়াজ গিভেন এ পেন বাই মাই ফাদার। এই সেন্টেন্সটার মধ্যে দেখো আমি এ পেন যেটা বলেছিলাম অ্যাক্টিভ ভয়েস অবজেক্ট, প্যাসিভও কিন্তু এখানে আমি একে অবজেক্ট হিসেবেই রাখলাম। তাহলে এ পেন হয়ে গেল সেকেন্ড সেন্টেন্সটার রিটেইনড অবজেক্ট। তাহলে এই রকম সেন্টেন্সগুলোতে, অর্থাৎ যেগুলো ডাইট্রানজিটিভ ভার্ব হয়, অর্থাৎ দুটো করে যদি অবজেক্ট থাকে, সেক্ষেত্রে ভয়েস চেঞ্জ কিন্তু দুরকমভাবে হতে পারে। যে কোনো একটাকে আমি রিটেইনড অবজেক্ট হিসেবে প্যাসিভ ভয়েসে রেখে দিতে পারি। এক্ষেত্রে কোনটা রাখবো কোনটা রাখবো না এটা কিন্তু খুব একটা ম্যাটার করে না। যে সেন্টেন্সটা শুনতে সবচেয়ে বেশি ভালো লাগবে সেটাকে আমরা রিটেইনড হিসেবে রাখতে পারি, এতে কোনো প্রবলেম হওয়ার কোনো কারণ নেই। নেক্সট আমি যেটা বলবো সেটা হলো উইদাউট বাই। এতক্ষণ যে সেন্টেন্সগুলো আমি বললাম প্রত্যেক কটার ক্ষেত্রেই কিন্তু প্রেপোজিশন হিসেবে আমি অবজেক্টের আগে বাই ব্যবহার করেছি। কখনো কখনো দেখা যায় যে প্রেপোজিশন হিসেবে কিন্তু বাই আমরা বসাতে পারবো না। ধরো যদি এরকম একটা সেন্টেন্স বলা হয়, টিয়ার্স ফিল্ড হার আইজ, অর্থাৎ তার চোখ জলে ভরে গিয়েছিল। এটাকে যদি আমি প্যাসিভ ভয়েসে করি, কি দাঁড়াবে সেন্টেন্সটা? হার আইজ ওয়্যার ফিল্ড উইথ টিয়ার্স। এখানে কিন্তু ফিল্ড বাই টিয়ার্স কথাটা কিন্তু বসাতে পারলাম না, ফিল্ড উইথ টিয়ার্স। এই যে জায়গাটা, এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ইউজ হিসাবে কিন্তু আমরা করলাম। অর্থাৎ নর্মালি যেটা আমরা ভয়েস চেঞ্জের ক্ষেত্রে প্রিপোজিশন হিসেবে বাই বসাই, এক্ষেত্রে কিন্তু বাইটা বসবে না, এক্ষেত্রে বসলে উইথ।
অ্যাকর্ডিং টু দ্য ভার্ব, অর্থাৎ ভার্বের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে এখানে আমি বসালাম উইথ। হার আইজ ওয়ার ফিল্ড উইথ টিয়ার্স। যদি আমি এরকম বলি, হার বিহেভিয়ার শকড মি, তার আচরণ আমায় আঘাত করেছিল। হার বিহেভিয়ার শকড মি, মিটা সাবজেক্ট হিসেবে আসবে আই। শকড যেহেতু পাস্ট টেন্স, ওয়াজ, আই ওয়াজ শকড, আই ওয়াজ শকড। বাই হিজ বিহেভিয়ার যদি আমি বলি তাহলে কিন্তু আমার উত্তরটা ভুল হয়ে যাবে। আই ওয়াজ শকড অ্যাট হিজ বিহেভিয়ার, আই ওয়াজ শকড অ্যাট হিজ বিহেভিয়ার। শকের সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাট, আই ওয়াজ শকড অ্যাট হিজ বিহেভিয়ার। তাহলে এইগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা উইদাউট বাই অর্থাৎ প্রেপোজিশন হিসেবে কিন্তু বাই বসাতে পারবো না। সেক্ষেত্রে যে ভার্বটা থাকবে তার সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন যেটা বসে সেই অনুযায়ী কিন্তু আমরা এটা করতে পারবো। এবার প্রশ্ন হচ্ছে কীভাবে আমরা বুঝবো। তো যে কোনো গ্রামার বইতে এই ভার্বের অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনের চার্ট তোমরা পেয়ে যাবে। সব রকম ভার্বের কী ধরনের প্রিপোজিশন বসছে ভার্বের সঙ্গে সেটা তোমরা যে কোনো গ্রামার বইয়ের কিন্তু পেয়ে যেতে পারো। এক্ষেত্রে খুব একটা অসুবিধা হওয়ার কোনো জায়গা নেই। নেক্সট যেটা বলবো আমি ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে, অর্থাৎ কি না যে ভার্বটা সেম অবজেক্ট আমরা ব্যবহার করি। কীরকম, যদি এরকম বলি লাস্ট নাইট আই ড্রিমড আ ড্রিম। দেখো অবজেক্ট যেটা আছে ড্রিম, তার ভার্ব ফর্মটাই কিন্তু দেওয়া আছে ড্রিমড। লাস্ট নাইট আই ড্রিমড আ ড্রিম। এক্ষেত্রে কি করব, লাস্ট নাইট যেরকম আছে সেরকম বসিয়ে দেব অ্যাক্টিভ থেকে প্যাসিভের সময়। এ ড্রিম অর্থাৎ যেটা অবজেক্ট ছিল সেটা সাবজেক্টে বসালাম এ ড্রিম। লাস্ট নাইট এ ড্রিম, যেহেতু পাস্ট টেন্স ওয়াজ, লাস্ট নাইট এ ড্রিম ওয়াজ। ড্রেমড যে ভার্বটা ছিল সেটা থার্ড ফর্ম ড্রেমড হয়, ড্রিম ড্রেমড ড্রেমড। লাস্ট নাইট এ ড্রিম ওয়াজ ড্রিমড বাই মি। লাস্ট নাইট এ ড্রিম ওয়াজ ড্রিমড বাই মি। আবার যদি এরকম বলা হয় হি ran a race, a race was run by him, a race was run by him। এইগুলো বিষয়টা খুব ইজি, এটা নিয়ে খুব একটা ট্রাবল হওয়ার কথা নয়। এই পার্টটা নিয়ে অত্যন্ত সহজ, যেটা থাকবে অবজেক্ট সেটারই ভার্ব ফর্ম আমরা ব্যবহার করব এবং তার থার্ড ফর্মটা করে দেবো। দিস ইজ ট্রানজিটিভ ফর্ম। এবার যেটা দেখাবো সবচেয়ে সমস্যার জায়গা ভার্বের উইদাউট ডুয়ার। এখন জানতে হবে ডুয়ার কি জিনিস। মনে রাখতে হবে অ্যাক্টিভ ভয়েসে যেটা সাবজেক্ট, প্যাসিভ ভয়েসে কিন্তু সেটাই ডুয়ার হয়ে যায়। অ্যাক্টিভ ভয়েসে যেটা সাবজেক্ট, প্যাসিভ ভয়েসে কিন্তু সেটাই আমার ডুয়ার হয়ে যায়। ডুয়ার মানে অর্থাৎ যে কাজটা করে তাকে বলা হচ্ছে ডুয়ার। কিন্তু উইদাউট ডুয়ারের ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েসে যদি সাবজেক্ট হিসেবে কিছু ইনডেফিনাইট ওয়ার্ড থাকে, যেমন সামওয়ান, সামবডি, এনিওয়ান, এনিবডি, নো ওয়ান, নোবডি, নান বা পিপল, এই সমস্ত ওয়ার্ডগুলো যদি থাকে অ্যাক্টিভ ভয়েসে, তাহলে প্যাসিভ ভয়েসে কিন্তু এরা অবজেক্ট হিসেবে ব্যবহার হয় না। এদেরকে আমি বাই দিয়ে কিন্তু বসাতে পারবো না। মাল্টিপল চয়েস কোশ্চেনের ক্ষেত্রে দুটো অপশান তোমরা এরকম পাবে, একটা উইদাউট অবজেক্ট, একটা উইথ অবজেক্ট, মানে বাই দিয়ে ওই সামওয়ান, সামবডি বা পিপল এই সমস্ত বসানো থাকবে, আর একটা শুধুমাত্র ভার্বে গিয়ে শেষ হবে। মনে রাখতে হবে এই সমস্ত সেন্টেন্সগুলোর ক্ষেত্রে কখনোই কিন্তু অবজেক্ট হিসেবে এই সামওয়ান, সামবডি বা এভরিওয়ান, এভরিবডি, নো ওয়ান, নোবডি এগুলো কিন্তু বসবে না। ভার্ব পর্যন্ত গিয়ে কিন্তু আমার সেন্টেন্সটা শেষ হবে। ধরা যাক একটা এক্সাম্পল এরকম, এরকম দিয়ে বলা হলো সামবডি স্টোল মাই ব্যাগ। কেউ একজন আমার ব্যাগটা চুরি করেছিল। সামবডি বা সামওয়ান স্টোল মাই ব্যাগ, এটা অ্যাক্টিভ ভয়েস। আমরা জানি না কে চুরি করেছিল, তাই জন্য সামওয়ান বা সামবডি দিয়ে করলাম। প্যাসিভ যখন করব তখন কীভাবে করব,
অবজেক্টটাকে সাবজেক্টে আনবো, অর্থাৎ মাই ব্যাগ। যেহেতু পাস্ট টেন্স ওয়াজ, মাই ব্যাগ ওয়াজ। মেইন ভার্ব পাস্ট টেন্সে দেওয়া ছিল স্টোল, পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে যাবে স্টোলেন, মাই ব্যাগ ওয়াজ স্টোলেন। এবার ছিল সামবডি বা সামওয়ান, যেটাই আমি বসিয়েছিলাম। যদি আমি বসাই বাই সামওয়ান বা বাই সামবডি, তাহলে কিন্তু আমার উত্তরটা ভুল হয়ে গেল। তাহলে মাই ব্যাগ ওয়াজ স্টোলেন এই পর্যন্ত গিয়ে কিন্তু আমার সেন্টেন্সটা কমপ্লিট হয়ে গেল। এটা হলো আমার অ্যাপ্রোপ্রিয়েট প্যাসিভ ফর্ম। যদি আমি এটাকে বলতাম মাই ব্যাগ ওয়াজ স্টোলেন বাই সামওয়ান, তাহলে কিন্তু আমার উত্তরটা ভুল হয়ে যেত। যদি আমি এটাকে নেগেটিভ ফরম্যাটে করি, নোবডি স্টোল মাই ব্যাগ, কেউ আমার ব্যাগটা চুরি করেনি। নোবডি বা নান বা নো ওয়ান যদি এগুলো থেকে আমার সেন্টেন্সটা শুরু হয় অ্যাক্টিভ ভয়েসে, সেক্ষেত্রে মনে রাখতে হবে যে অক্সিলারি ভার্বটা আমরা ব্যবহার করছি তার সঙ্গে নট যোগ করে দেব। যে অক্সিলারি ভার্বটা আমরা প্যাসিভ ভয়েসে ব্যবহার করব তার সঙ্গে আমরা নট যোগ করে দেব। তাহলে নোবডি স্টোল মাই ব্যাগ, কেউ আমার ব্যাগটা চুরি করেনি, এটা অ্যাক্টিভ ভয়েস, এর প্যাসিভ যখন করব মাই ব্যাগ বসিয়ে দিলাম। পাস্ট টেন্স যেহেতু ওয়াজ নট, মাই ব্যাগ ওয়াজ নট। মেইন ভার্ব স্টোল ছিল, তার পাস্ট পার্টিসিপল ফর্ম স্টোলেন, মাই ব্যাগ ওয়াজ নট স্টোলেন, ফুল স্টপ। আমার সেন্টেন্সটা শেষ হয়ে গেল প্যাসিভ ফরম্যাটে। নোবডি স্টোল মাই ব্যাগ, প্যাসিভে চেঞ্জ করলাম মাই ব্যাগ ওয়াজ নট স্টোলেন। সামবডি স্টোল মাই ব্যাগ, মাই ব্যাগ ওয়াজ স্টোলেন। এবার যদি এরকম বলা হয় পিপল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড। পিপল কথাটা আমি এ কারণেই মেনশন করলাম, সাধারণত গ্রামার বইগুলোতে কিন্তু উইদাউট ডুয়ার হিসেবে সামওয়ান, সামবডি, নো ওয়ান, নোবডি, এভরিওয়ান, এভরিবডি এই সমস্ত ইনডেফিনাইট প্রোনাউনগুলোরই উল্লেখ করা থাকে। পিপল কথাটা কিন্তু সাধারণত থাকে না, তাই জন্য মেনশন করলাম। কিছু কিছু বইয়ে মেনশন করা থাকে, কিছু কিছু বইয়ে থাকে না। যদি এরকম বলা হয় পিপল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে লোকজন ইংরেজিতে কথা বলে, এটাকে অ্যাক্টিভ ভয়েস থেকে আমি প্যাসিভে কীভাবে করব? ইংলিশ যেহেতু প্রেজেন্ট টেন্স, ইজ মেন ভার্বের থার্ড ফর্ম, স্পিকের থার্ড ফর্ম স্পোকেন, ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড বসিয়ে দিলাম। বাই পিপল যদি আমি বসিয়ে দিই তাহলে কিন্তু আমার উত্তরটা ভুল হয়ে গেল। ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, দিস ইজ দ্য পারফেক্ট আনসার। তার কারণ কথাবার্তা পিপলই বলে, অন্য কোনো প্রাণী বলে না। এই রকমভাবে সেন্সে আমাকে ধরতে হবে, উইদাউট ডুয়ার হিসেবে আমরা পিপলকে ব্যবহার করব। কখনো কখনো এরকমও দেখা যায় পুলিশ অ্যারেস্টেড দ্য থিফ, পুলিশ চোরটাকে অ্যারেস্ট করেছিল। এই ক্ষেত্রেও কিন্তু বাই পুলিশ আমি নাও বসাতে পারি। যদি বসাই তাহলে যেমনি ভুল হবে না, যদি আমি নাও বসাই তাহলেও কিন্তু ভুল হবে না। তার কারণ অ্যারেস্ট কথাটা কিন্তু পুলিশের অ্যাক্টিভিটিসের মধ্যেই পড়ে। তাহলে পুলিশ অ্যারেস্টেড দ্য থিফ যদি এই অ্যাক্টিভ সেন্টেন্সটাকে প্যাসিভে করি তাহলে দাঁড়াবে দ্য থিফ ওয়াজ অ্যারেস্টেড। স্যার আজ একেবারেই সময় প্রায় শেষের পথে, তো শেষ করতেই হচ্ছে। স্যার অনেক ধন্যবাদ আজ স্টুডিওতে আসার জন্য। স্যার তোমাদের বিষয়টা বোঝালেন এবং অবশ্যই ভয়েস চেঞ্জের প্রত্যেকটা স্টেপ তোমাদের বোঝালেন এবং এই সূক্ষ্ম সূক্ষ্ম শেখাগুলো পরবর্তীকালে অর্থাৎ শুধুমাত্র মাধ্যমিকের মূল্যায়নের জন্য নয়, আগামী দিনে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেও ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এবং আজকে যারা লাইভ স্ট্রিমটা মিস করে গেছো তারা সিটিভিএনের ইউটিউব এবং ফেসবুক পেজে তোমরা রেকর্ডেড অনুষ্ঠানটা দেখে নেবে। আজ এখানেই শেষ করতে হচ্ছে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং আগামী অন্যান্য পর্বের জন্য নজর থাকুক সিটিভিএনে।